আমি বলি যে আমরা প্রধান এবং প্রথম কাজ করব হলো কারাপশন ফ্রি বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি গঠন করা যায় 5 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। তোমরা এরকম বাংলাদেশ চাও না? বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হোক এটা চাও? হয়েছে না আগে? আবার যদি আবার আসে তো আবার চ্যাম্পিয়ন হবে না? হবে কিনা? এটা আমরা কেউই চাই না, এটা আমরা কেউই চাই না। দুর্নীতিবাজদের বেগমরাও চায় না, কি কথা ঠিক কিনা? অনেকে চায় না, কারণ দুর্নীতিবাজদেরকে কেউ পছন্দ করে না, চাঁদাবাজদেরকে কেউ পছন্দ করে না। দেখবে একদম কমন কথাই। আর যেটা বলার জন্য বলছিলাম, মেয়েদের ব্যাপারে বলি, আমি এ কথা খুব আমরা দায়িত্বহীন ভাবে বলি, আমরা যদি সরকার গঠন করার সুযোগ পাই, দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা রাজা হব না, আমরা পূজা বানাবো না লোকদেরকে, আমরা হব দেশের সেবক ইনশাআল্লাহ। 2 নম্বর হলো মেয়েদের ব্যাপারে আমাদের বক্তব্য, মেয়েরা স্বাভাবিকভাবে সব কাজ করবে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিসিএস, আর্মি অফিসার, পুলিশ অফিসার, সচিবালয়ের সচিব, ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা ইনশাআল্লাহ। একটা ব্যাংকের ম্যানেজার যদি মহিলা হয় আর সেই ব্যাংকে যদি মেয়েদের জন্য রিজার্ভ করে দেওয়া হয়, তাহলে আর পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে মেয়েদের টাকা নেওয়ার দরকার। আচ্ছা বলো তো, এই ভদ্র মহিলারা এটা পছন্দ করবে কিনা? সব মানুষ এটা পছন্দ করবে। কাজেই এই যে প্রচারণা, এই প্রচারণাটা হলো মিথ্যা প্রচারণা, আমি ভুল বললাম না, মিথ্যা প্রচারণা। 2, অমুসলিমদের তো আছে, এই ব্যাপারেও আমি একটু কথা বলে নেই। অনেকেই বলে যে আমরা বলে যে ভাই আপনারা তো লোক ভালো, কিন্তু আপনারা সরকার পরিচালনা করার দায়িত্ব পেলে অমুসলিমদের কি করবেন? কেউ বলে এইরকম করে দেখায় যে ভাই রেহাল শেষ। আমি তার উত্তর দিই যে ভাই 5ই আগস্টের পরে, আমি দুটো কথা বলি, 5ই আগস্টের পরে কয়েকদিন তো বাংলাদেশে কোনো সরকার ছিল না, তোমরা জানো। 5 তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। মানে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ডক্টর প্রফেসর ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত এই দেশে কোনো সরকার ছিল না। এই সময়ে আমাদের লোকেরা হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে। এরা যারা হিন্দুদের বাড়িঘরের আশেপাশে তাদের বাড়িঘর আছে, তাদের দেখার কথা। আমরা গিয়েছিলাম ওই সময়, বাংলাদেশের তো সবচেয়ে আলোচিত মন্দির হলো ঢাকেশ্বরী মন্দির, মানে হিন্দু নেতাদের হলো সবচেয়ে বড় নেতাদের জায়গা ওইটা। আমরা গেছিলাম আমাদের আমির সহ সেই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের জন্য 7 তারিখে। 5 তারিখে গণ অভ্যুত্থান হলো, আমরা গেছি হলো 7 তারিখ। সকল হিন্দু নেতা নেত্রীদের সাথে আমাদের বৈঠক হয়েছিল। সেখানে কিন্তু আমরা এই কথা বলেছি তাদেরকে, তারাও বলছে যে স্যার আপনারা যেভাবে পাহারা দিয়েছেন এটা ঐতিহাসিক, এবং আমরা বিশ্বাস করি। এবং আমরা তাদেরকে বলেছি, এনে হিন্দু ছাত্রছাত্রী যারা আছো তাদেরও বলছি, গার্ডিয়ান যারা আছো তাদেরও বলছি, তোমরা নিজেরা নিজেদেরকে মাইনরিটি মনে করো, আমরা কাউকে মাইনরিটি মনে করি। আমরা মনে করি জন্মগত সূত্রে যারা বাংলাদেশের মানুষ তারা সবাই দেশের নাগরিক, আর যারা নাগরিক তারা সবাই সমান। একজন মুসলিম নাগরিক যেমন নাগরিক সুবিধা পাবে, একজন অমুসলিম নাগরিকও সকল নাগরিক সুবিধা সে ভোগ করবে। একজন মুসলিম রাষ্ট্রীয়ভাবে যেমন তার ধর্মীয় অধিকার পাবে, একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার পাবে। আর একজন অমুসলিমের ধর্মীয় অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের, এবং রাষ্ট্র সেটা করবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমরা খুবই বিশ্বাস করি। আমি যেমন অক্সিজেনের কথা বলছিলাম যে আল্লাহ বৈষম্য করেন না, কাজেই
বাংলাদেশকে যদি একটি বৈষম্যহীন সমাজ করতে হয়, বৈষম্যহীন বাংলাদেশ করতে হয়, তাহলে ওই আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান দিয়ে হবে না। মানুষের বিধান দিয়ে কিন্তু হবে না। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে খান ভাই, আপনারা যদি সুযোগ পান শরীর প্রথমে কি শরিয়া আইন চালু করে দিবেন নাকি? আমি বলছি না, আমরা বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র বানাবো, ওয়েলফেয়ার রাষ্ট্র বানাবো। আমরা যেটা ছাত্র ছাত্রীদের এবার স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচারের বাংলাদেশ আমরা করে তুলবো ইনশাআল্লাহ। তোমরা এটা চাও না? ছাত্র ছাত্রীরা চায় না? এবার বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, বড় স্কুল, সেই স্কুলের ছাত্রীরা এবার রাজপথে নামছিল, জানো তো তোমরা? এটা সবাই নামছে এবং সবার স্লোগান ছিল কি? আমি যে কথা বলতেছি না, আমরা যারা ছাত্র ছাত্রী আছি, যারা মেধাবী ছাত্র ছাত্রী হিসেবে এ প্লাস যারা তোমরা পেয়েছো, তাদের জন্য আমার কথা, প্রথম কথা হলো পড়াশোনার কোনো বিকল্প নাই, পড়াশোনা করতে হবে। দুই, তোমার সময়টাকে কিভাবে কাজে লাগাবা এ ব্যাপারে তোমার পরিকল্পিত একটা পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পিত পরিকল্পনা কি বুঝতে পারছি কিনা? পরিকল্পিত পরিকল্পনা, যে তোমার সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাও, এই ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। দেখবা অনেক ছাত্রছাত্রী কিছুই করে না, মানে তার অন্য কাজ করতে হয় না, বাড়িরও কোনো কাজ, বাসারও কোনো কাজ করতে হয় না, তার ব্যবসা প্রতিষ্ঠানও দেখতে হয় না, আবার অন্যের জমিতেও চাষ করতে হয় না, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারে না। আবার অনেক ছাত্র ছাত্রীরা আছে কিনা আমার এরকম জানা নেই, তো ছাত্র জানি অন্যের জমিতে মজুরি খাটে, আবার পরীক্ষা দিলে সকল পরীক্ষায় এ প্লাস পায়, আবার মেডিকেলের পরীক্ষাও মেডিকেলে চান্স পায়। আছে না এরকম? কেবল আছে কিনা? একবার পত্রিকা আসছিল, নাটোরের এক হিন্দু ভদ্রলোক, মিষ্টির দোকানদারের ছেলে, দুই ভাই ছোটবেলা থেকে তার বাপের কাজে মিষ্টি বানানোর কাজে সহযোগিতা করে, এবার দুই ভাই একসাথে বিসিএস পাস করছে। এরপরে বিসিএস পাস করে ছুটিতে বাড়িতে আসছে, আইসে মিষ্টির কাজে লেগে গেছে, মিষ্টি বানানোর কাজে আর কি। তো লোকেরা বলছে যে তোমরা তো এখন বিসিএস অফিসার, এখন মিষ্টি বানাইতেছো কেন? তো বাপের সাথে মিষ্টি বেচতেছো কেন? ভাই মিষ্টি বেচেই তো বিসিএস অফিসার হয়েছে। তার মানে বিসিএস অফিসার হওয়ার কারণে সে আসমানে ওঠে নাই, সে তার জায়গায় আছে। এরকম ছাত্রছাত্রীরা ভালো করবে, এটাই হলো স্বাভাবিক। কাজেই সময়টাকে পরিকল্পিত ভাবে কাজে লাগানোর জন্য কার্যকর উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। 3 নাম্বার হলো ওই যে 3টে কথা বলছিলাম, যারা ম্যাট্রিক পাস করার পর 3টে কাজের সাথে জড়িত হয়ে যায়। 1 নাম্বার মাদক, 2 নাম্বার হলো অনলাইনের আসক্তি, এটা তো তোমরা বুঝছো নিশ্চয়ই। অনলাইনের আসক্তিটা এই বয়সের ছেলে মেয়েদের জন্য এমন, ভাত খাওয়ার কথা ভুলে যায়, পরীক্ষার কথা ভুলে যায়। এই আসক্তিতে মুক্ত থাকতে হবে। আর 3 নাম্বার হলো খারাপ ছেলে মেয়েদের সাথে সঙ্গ ত্যাগ করতে হবে। একটা কথা আছে না, প্রবাদ বাক্য, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে মাশাআল্লাহ। এটা তো সবাই জানি আমরা, এটা আমরা আমল করবো, কাজে লাগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর 4 নাম্বার হলো কোন সময় সাহস হারানো যাবে না, মনোবল ভাঙা যাবে না। তোমরা ক্যান্টনমেন্টে গেছো নাকি? আমাদের দেশে বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্ট আছে না? কারা গেছে? দেখবে ক্যান্টনমেন্টের ওয়ালে ওয়ালে 2টা কথা লেখা আছে, সাহসীরাই বিজয়ী। সাহসীরাই কি? আর মনোবলই শক্তি। দেখবে ক্যান্টনমেন্টের ওয়ালে ওয়ালে এই 2টা শব্দ লেখা আছে, সাহসীরাই বিজয়ী, মনোবলই শক্তি। আমি যখন ছাত্র শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম, তখন আমি সারা বাংলাদেশে শিবিরের সম্মেলনগুলিতে আমার একটা কমন বক্তৃতা ছিল পয়েন্টটা, যে সাহসীরাই বিজয়ী আর মনোবলই শক্তি। কাজে মনোবল হারানো যাবে না, সাহস হারানো যাবে না। আমরা সাহসিকতার সাথে, বলিষ্ঠতার সাথে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আর সাহসিকতা আর মনোবলের মালিক কি? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। মানুষ মানুষকে সাহায্য করতে পারে না, মানুষের জন্য সাহায্যকারী কে? কোরআন শরীফের একটা আয়াত আছে, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, বিজয় এবং সাহায্য দুটোই কার হাতে? আল্লাহু ইয়াদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন। আর আল্লাহ যদি কাউকে সাহায্য করে, দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করতে পারে না। এই ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি কাউকে সাহায্য করে, পৃথিবীর কোন শক্তি তাকে পরাজিত করতে পারবে না। মনোবলটা শক্ত রাখতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, এখানে তোমরা যারা আছো তারা সবাই সাহসী, তোমরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। তোমাদের মনোবল অনেক শক্ত, তোমরা এই দৃঢ়তার সাথে এগিয়ে যাবা ইনশাআল্লাহ। কি ঠিক আছে? এর জন্য দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই নতুন বাংলাদেশকে আমরা আগামী দিনে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আর সেই নতুন বাংলাদেশের কারিগর হবে, নতুন বাংলাদেশ গড়ার কারিগর হবে, নেতৃত্ব দানকারী ব্যক্তি হবে আজকের এই সম্বর্ধনার ছাত্রছাত্রীরা ইনশাআল্লাহ। আমাদের দেশে সমাজে নেতৃত্ব মানি মনে করে যে কোন দলের নেতৃত্ব দিতে হবে, এটা ঠিক না। সচিবালয়ের সচিব হওয়া একটা লিডার, তার মানে তার মন্ত্রণালয়ের নেতৃত্ব কার হাতে? সচিবের হাতে। তুমি গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল হওয়া, তুমি সেখানে লিডার, তার কারণ প্রিন্সিপালের নেতৃত্বে সেই কলেজ। তুমি বিশ্ববিদ্যালয়ে এখানে যারা আছো, তারা আগামী দিনে কেউ ভাইস চ্যান্সেলর হবে না, তাকে বলা যায়? হ্যাঁ, এখন তারা বাংলাদেশের বড় বিশ্ববিদ্যালয়গুলি ভাইস চ্যান্সেলর, এদের অধিকাংশ বিএমসি। এরা কি করছে? ভাবছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ধারণা করছে। কাজেই এইগুলো পাড়ার ছেলে মেয়েরা আগামী দিনে ভাইস চ্যান্সেলর হতে পারে না, আগামী দিনে সচিব হতে পারে না, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে না। পারে কিনা? পারে, পারে, পারবে ইনশাআল্লাহ। সেই মনোবল সবারই থাকতে হবে। সবারই প্রধানমন্ত্রী হতে হবে, নট দ্যাট। সবারই ভাইস চ্যান্সেলর হতে হবে, নট দ্যাট। কিন্তু হইতে পারে। তবে আমাদের চেষ্টা থাকবে আমরা সমাজের নেতৃত্ব দেব। সেইটা সামাজিক নেতৃত্ব হতে পারে, অফিসের নেতৃত্ব হতে পারে, কোন কলেজের নেতৃত্ব হতে পারে, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব হতে পারে, দেশের নেতৃত্ব হতে পারে। আর আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে হলে দুইটা কোয়ালিটি থাকতে হবে। এক নাম্বার হলো তাকে তার সততা থাকতে হবে, দুই তাকে যোগ্য হতে হবে। একটা লোক খুব ভালো মানুষ কিন্তু রাষ্ট্র পরিচালনার যোগ্য নন, তিনি সমাজের জন্য, তিনি হয়তো ভালো থাকবেন কিন্তু সমাজের জন্য তিনি কোনো উপকারে আসতে পারবেন না। আবার একটা লোক সততা নাই কিন্তু অনেক যোগ্য, তাহলে তারা সমাজের ধ্বংস ছাড়া কিছুই হবে না। তাহলে বোঝা গেল খালি সৎ হলেও হবে না, আবার খুব খালি শুধু যোগ্য হলেও হবে না। আমাদের সততা এবং যোগ্যতা এই দুইটা সমন্বয় ঘটাতে হবে। আমি ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, এই জন্য বলতেছিলাম কথা। আমি যখন শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম, তখন আমি ছাত্রছাত্রীদেরকে কমন কথা বলেছি, শিবির করতে হবে, নট দ্যাট, কিন্তু সৎ হইতে হবে, এটা জরুরি। ভালো রেজাল্ট করতে হবে, এটা জরুরি। যোগ্য হইতে হবে, এটা জরুরি। আর এই দুইটা গুণই কিন্তু শিবির শিক্ষা দেয়। এই দুইটা গুণই কি শিবির শিক্ষা দেয়। আমাদেরকে অনেকেই বলে, কথার কথা বলে যে ভাই আপনারা তো অনেক ভালো কথা কইতেছেন, ক্ষমতায় আসতে বোঝা যাবে কিরকম ভালো থাকেন। আমি বলি যে ভাই দেখেন, আগের কথা বাদ দেন। আমাদের দুইজন মন্ত্রী আগে ছিল, আমাদের মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব, যারা খোঁজ খবর রাখুন, তাদের নাম শোনার, তিনি দুইটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। এট দ্য সেম টাইম তিনি জামাত ইসলামের আমির ছিলেন। আর একজন হলো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনিও একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। মন্ত্রণালয়ে মন্ত্রী তো শেষ হওয়ার পরে
বাজেটের টাকা গভর্নমেন্টের ফান্ডে ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত আর কোনো মন্ত্রী কাজ করেনি। এরপরে আমি আরেকটা কথা বলি যে দেখেন, এই যে 5ই আগস্টের পর এখন বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে শিবিরের অবস্থা তোমরা দেখতেছো, সোশ্যাল মিডিয়ায় সব। আমরা পরিষ্কার বলি, দেখো যে যদি কোন চাঁদাবাজের সন্ধান পাওয়া যায় তিনি শিবিরে থাকতে পারবেন, এটা খুবই পরিষ্কার। যদি পাওয়া যায় তাহলে পাওয়া যাবে না। তবে এটা হলো চাঁদাবাজের প্রশ্নই আসে না। জমি নিয়ে গোলমাল তাদের, একজনের সাথে আরেকজন, যার জায়গা সে এটা দখল করছে, আর একজনরা দখল করেছিল, তার জায়গায় সে যাওয়ার তার অধিকার আছে কিনা? তোমার বাড়ি যদি কেউ দখল করে তুমি যাবা না সেখানে? সামর্থ্য থাকলে এটা তোমার অধিকার, এটা তোমার। পত্রিকা নিউজ করে দিল যে জামাতের লোকেরা চাঁদাবাজি করছে, আর কি কয়ে দিল, আর কি করলে আর কি করা যাবে। কিন্তু এটা মোটেই সঠিক নয়। আর যদি কোন সঠিক খবর পাওয়া যায় তিনি আমাদের দলে থাকতে পারবেন। এজন্য আমি তোমাদের কাছে যে কথা বলে আমার কথা শেষ করতে চাই, আমরা আগামী দিনে সৎ এবং মেধাবী হব, সততা এবং যোগ্যতার সমন্বয় ঘটাবো আমাদের জীবনে। আমরা ভালো রেজাল্ট করব, আমরা ভালো মানুষ হব, আমরা পিতা মাতার সবচাইতে সুপুত্র হব, যোগ্য পুত্র হব। যে পিতা মাতা তার ছেলে মেয়ের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবে। পিতা মাতার টাকানোরই দোয়া, পিতা মাতার মনের আকুতি দোয়া। সব পিতা মাতাই চায় যে তার ছেলে মেয়ে ভালো হোক। কাজে আমরা আগামী দিনে এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই মিলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দেশ আমাদের সবার, এই দেশ আমাদের, এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এই দেশের মানুষ আগামী দিনে ঠিক করবে ইনশাআল্লাহ। কাজে আমি তোমাদের কাছে